খালের গুরুত্বটা আপনাকে বলি সংক্ষেপে। প্রথমত, সিলেট একটা ফসল থেকে বঞ্চিত হয় কারণ শুকনোর সময় সেচের সুবিধা পায় না, এরকম বিস্তীর্ণ কৃষি জমি আছে। আরেক অংশ কৃষি জমি বছরের একটা নির্দিষ্ট সময়ে সেখানে পানি জমা থাকে, এই পানি নিষ্কাশন করা গেলে ওই সময় সেখানে বাড়তি ফসল ফলানো সম্ভব হতো। এই খাল কাটার কারণে এই দুই সমস্যাটার সমাধান হবে এবং উপকৃত যে এলাকাটা সেই জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 1500 বিঘা। 1500 বিঘা, এখানে 200 হেক্টরের মতো, তাতে গিয়ে 1500 বিঘার মতো হয়। আচ্ছা, আর বন্যার কারণে যে পানি জমে, খাল তার পানি ধারণ ক্ষমতাটা বাড়াবে। নদী তো একটা সিস্টেম, এই আমাদের এই সিস্টেমের পানি ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে খালটা কাটার কারণে। এবং খালের দুই পাশ জুড়ে যে রাস্তাটা হবে সেখানে গাছ লাগানো হবে। সুতরাং এটি সম্পন্ন হওয়ার পরে আপনি বুঝবেন যে এই 4 বা 4.5 কিলোমিটারের যে খালটা খনন করা হলো, এটার উপকার বা উপযোগিতা এই পুরো অঞ্চলের জন্য কতটুকু সেটা আপনি প্রথম বছরই অনুভব করবেন। বর্ধিত ফসল, বন্যা প্রতিরোধ এবং বৃক্ষরোপণ, এই 3টা কর্মসূচির কারণে। আপনি তো তাৎক্ষণিক রেজাল্ট চান। আচ্ছা, খুচরা আর পাইকারির মধ্যে মাঝে মধ্যে ব্যবধান তো একটা থাকবেই, কারণ পাইকারি বিক্রয়ের একটা পর্যায়ে, খুচরা আরেকটা পর্যায়ে। আচ্ছা, কিন্তু এই ব্যবধানটা যেন অগ্রহণযোগ্য কোনো পর্যায়ে উপনীত না হয়, সেটা যদি হয় সেটা মেনে নেওয়া যায় না। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে, শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যেও দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবারকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব এবং তারা নিজেরাও বসবে, আলাপ আলোচনা করবে, পর্যালোচনা করবে এবং একটা প্রকাশ্য শুনানিরও ব্যবস্থা করবে, যেখানে সর্বসাধারণেরও তাদের মত দেওয়ার সুযোগ থাকবে। একটা বিষয় মাননীয় মন্ত্রী, এটা হচ্ছে যে গত 1.5 বছরে যে ট্রেড প্রাইসের যেটি তৈরি হয়, আমার কাছে ঠিক পরিষ্কার না। বাণিজ্য ঘাটতি বলতে পৃথিবীর বেশিরভাগ দেশেই বাণিজ্য ঘাটতি থাকে। অল্প দেশ আছে যারা রপ্তানি উদ্বৃত্ত। আমদানি এবং রপ্তানি, এটার মধ্যে কোনো দেশের আমদানি বেশি হবে, কোনো দেশের রপ্তানি বেশি হবে, এটি পৃথিবীর বাণিজ্যের স্বাভাবিক প্রকৃতি। যেমন ধরেন ভিয়েতনাম, একসময় ভিয়েতনাম এবং বাংলাদেশের অর্থনীতি কাছাকাছি ছিল। ভিয়েতনাম প্রায় 400 বিলিয়নের রপ্তানি করে, আমদানি করে তার থেকে 10-12 বিলিয়ন কম। তার দ্বিপক্ষীয় বাণিজ্যে মানে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে তার সারপ্লাস আছে 10 বিলিয়নের মতো। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী পুরো সময় জুড়েই আমাদের আমদানি বেশি, রপ্তানি কম। এটি পৃথিবীর বহু দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি অনেক বেশি তার রপ্তানির তুলনায়, আপনার ইংল্যান্ডে রপ্তানির তুলনায় আমদানি বেশি। এরকম ভারতে প্রতি বছর, প্রতি মাসে 25-30 বিলিয়ন আমদানি এবং রপ্তানির গ্যাপ, আমদানি বেশি হয় প্রায় 25-30 বিলিয়ন প্রতি মাসে, তার বাৎসরিক গ্যাপ প্রায় 300 বিলিয়নের মতো। তো এটি বাণিজ্যের এই যে কোনো দেশ আমদানি বেশি করবে, কোনো দেশ রপ্তানি বেশি করবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো বড় বিষয় না। আমরা দেখেছি যে চুক্তির বাইরে গিয়ে সৌদি আরব থেকে আচ্ছা, চুক্তির বাইরে কথাটা শুনলে এটার অনেকের মধ্যে ভুল ব্যাখ্যা করার সুযোগ থাকে। আপনি জ্বালানি তেলের কথা বলছেন, জ্বালানি মন্ত্রণালয় আমার না, এটি উত্তরটা আমার জন্য এখতিয়ার বহির্ভূত হবে। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা না দিলে এটি একটা বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে, এই জন্য উত্তরটা দিচ্ছি। যদিও যার বিষয় তাদের পক্ষেই উত্তরটা দেওয়াটা সঙ্গত এবং এতে শৃঙ্খলাও থাকে, স্বাভাবিকতা থাকে। সরকার দুইভাবে কিনে, একটা হলো সরকারের সাথে অন্য সরকারের চুক্তি থাকে, G2G, এবং সেখানে একটা ফিক্সড প্রাইস থাকে বা প্রাইসের একটা মডেলিং করা থাকে যে এইভাবে প্রাইসটা নির্ধারিত হবে। আর অনেক সময় স্পট মার্কেট থেকে কিনে, তো সেটা কোনো চুক্তির অধীন না। স্পট বলতে তাৎক্ষণিক ক্রয় বাজারে ওই সময়ে এই পেট্রোলিয়াম প্রোডাক্টের যে দর, সেই দরেই সেটা আপনাকে কিনতে হবে। তো এটা চুক্তির বাইরে কথাটা, বিষয়টা এরকম না। G2G চুক্তির অধীনে একটা নির্ধারিত দরে কেনা যায়, এখন সেটির সরবরাহ বাধা বিঘ্নিত হয়েছে, কারণ যাদের দেওয়ার কথা তারা দিতে পারছে না। কেন পারছে না সেটা আপনিও জানেন, যুদ্ধ পরিস্থিতি। কিন্তু আমাদের তো জ্বালানি চাহিদা আছে, তো জ্বালানি চাহিদা মেটানোর জন্য স্পট মার্কেট থেকে কেনা হয়েছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
ধন্যবাদ।